রান্নাঘরের ফেলে দেয়া শাকসবজি ফলমূল বা অন্যান্য অবশিষ্ট অংশ থেকে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন গাছের জন্য সবচেয়ে শক্তিশালী একটি সার। এটি সেই তরল সার যেটি গাছের জন্য সব ধরনের প্রয়োজনীয় উপাদানই এর মধ্যে বিদ্যমান রয়েছে। স্বাগতম সবাইকে, ওয়েলকাম টু লাইফ লেন্স। আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি এই শক্তিশালী তরল সারটি আপনারা কিভাবে তৈরি করতে পারেন এবং এই সারটি কিভাবে দিনের পর দিন আপনারা সংরক্ষণ করে গাছে প্রয়োজন অনুসারে প্রদান করতে পারেন সেটি নিয়েই থাকছে আজকের এই ভিডিও। আর এই সারটির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এটি আপনাদের তৈরি করতে কোনো টাকা খরচ হবে না। আপনারা বিনা খরচে এই তরল সারটি মাসের পর মাস দিনের পর দিন আপনারা পেতে থাকবেন এবং প্রয়োজন অনুসারে আপনারা গাছে সেটি প্রয়োগ করতে পারবেন। অনেক সময়ই তরল সার তৈরির ক্ষেত্রে অনেকেই অভিযোগ করেন যে তরল সার তৈরি করতে যে এক ধরনের বাজে গন্ধ তৈরি হয় চতুর্দিকে, কিন্তু আমি যে পদ্ধতিটি দেখিয়ে দিব এতে এই তরল সার থেকে কোনো ধরনের বাজে গন্ধ হবে না। আপনারা খুব সহজেই এটি তৈরি করতে পারবেন। আবার অনেকেই দেখা যায় বাজার বা নার্সারি থেকে বিভিন্ন ধরনের জৈব সার কিনে নিয়ে আসেন, সেগুলো দামেও অনেক পড়ে যায়, কেজি হিসেবে অনেক টাকা করে আসলে কিনে আনতে হয়। আপনারা যদি এই সারটি ব্যবহার করেন তাহলে দেখা যাবে কখনোই আপনাদের সেই জৈব সার কেনার কোনো ধরনের প্রয়োজন হবে না, কারণ এই তরল সারটিতেই সব ধরনের উপাদান রয়েছে যেগুলো আপনার গাছের জন্য প্রয়োজন। এই তরল সারটি নিয়মিত ব্যবহার করলে ফলের আকার যেমন বড় হয়, তেমনি গাছের ফল ধারণ ক্ষমতাও প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, গাছে ফুল ফল ঝরে যাওয়াও রোধ পায় এবং গাছ সবুজ প্রাণবন্ত হয়ে ওঠে। আপনারা আমার পিংপং লঙ্গান গাছটি দেখতে পাচ্ছেন, এটি কতটা প্রাণবন্ত এবং ফল কি পরিমাণে ধরে আছে। চলুন দেখা যাক কিভাবে আপনারা তরল সারটি তৈরি করতে পারেন এবং এই জন্য কী কী জিনিসের আপনার প্রয়োজন হবে। আমার সামনে দুটি কন্টেইনার বা বালতি রয়েছে, একটি নীল কালারের বালতি আর একটি হচ্ছে কিছুটা লালচে কালারের বালতি, এবং উপরেরটি দেখুন, উপরেরটার যে বালতিটি রয়েছে সেটির একটি ঢাকনা রয়েছে, নিচেরটির কোনো ঢাকনার প্রয়োজন নেই। আর কেবলমাত্র এই দুটি বালতি এবং এই দুটি কন্টেইনার থাকলেই আপনারা দিনের পর দিন কিন্তু এই সারটি তৈরি করে যেতে পারবেন, যেই সারটি আপনি গাছের তরল সার হিসেবে প্রয়োগ করে যেতে পারবেন। আপনারা উপরের যে নীল বালতিটি দেখছেন এটি হচ্ছে ডিপোজিট কন্টেইনার। এটাতে আপনারা রান্নাঘরের অবশিষ্টাংশ, যে সবজি এবং শাক ফলমূল বা যে অংশটুকু আপনারা ফেলে দিচ্ছেন সেগুলোই যদি এই কন্টেইনারে আপনারা প্রতিদিন দিতে থাকেন, সেটাই কিন্তু তরল সারে পরিণত হয়ে নিচের যে লাল কালারের কন্টেইনারটা দেখছেন সেটাতে এসে জমা হতে থাকবে এবং এই প্রক্রিয়াটি কিন্তু দিনের পর দিন চলতে থাকবে। আপনারা খুব সহজেই নিচের বালতি থেকে, লাল বালতি থেকে এই তরল সারটি সংরক্ষণ করে গাছে প্রয়োগ করতে পারবেন। এই তরল সারটি অনেক শক্তিশালী একটি সার, যেটি রান্নাঘরের ফেলে দেওয়া সবজির খোসা, ফলমূল এবং অন্যান্য অবশিষ্টাংশর থেকে তৈরি হয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটি কোনো ঝামেলা ছাড়া আপনি কিন্তু খুব সহজেই পেয়ে যাচ্ছেন, আর এটার জন্য আপনার কোনো ধরনের কোনো পরিশ্রম করতে হচ্ছে না। আর বালতির উপরে এরকম ঢাকনা থাকায় কোনো দুর্গন্ধও হয় না। আমার নিচের যে বালতি লাল রঙের ছিল সেটাতে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে অলরেডি কিন্তু এই তরল সারটি জমা হয়ে আছে, কারণ আমি এই দুই বালতি অনেক দিন ধরেই ব্যবহার করে যাচ্ছি। এবং উপরের যে কন্টেনার ব্লু কালারের বা নীল রঙের বালতিটি, সেটিতে কিন্তু আমি সবজি বা কলার খোসা থেকে শুরু করে রান্নাঘরের যত ধরনের ফেলে দেওয়া জিনিসপত্র আছে সেটি আমি এই নীল কালারের বালতিতে রেখে দিয়েছিলাম এবং এটি এই লাল বালতিতে তরল সার হিসেবে জমা হয়েছিল। আর আরেকটা জিনিস চেষ্টা করবেন, নিচের বালতিটি যেন উপরের বালতি থেকে এক সাইজ ছোট হয়, তাহলে আপনারা খুব সহজে এটি একটির উপরে আরেকটি রেখে দিনের পর দিন এই তরল সারটি সংরক্ষণ করতে পারবেন। আপনারা ব্লু কালারের বালতির নিচে দেখুন ফুটো করা আছে এবং এই ফুটো দিয়েই কিন্তু উপরের যে বর্জ্য থেকে পচে তরলগুলো নিচের কন্টেইনারে যেয়ে জমা হতে থাকে।
আর উপরের বালতিতে আপনাদের আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে এটির একটি ফিল্টার তৈরি করে দিতে হবে, যেন কোনো সবজির অবশিষ্টাংশ যে এই ফুটোগুলো বন্ধ করে না দেয়। ফিল্টারটি আপনারা তৈরি করতে পারবেন বাজারে যে নেটের ব্যাগগুলো পাওয়া যায়, সেই নেটের ব্যাগগুলো জাস্ট ভাঁজ করে আপনারা এই বালতির উপরে বসিয়ে দিবেন। এটি ছাঁকনি হিসেবে কাজ করবে এবং এই ফুটোগুলো কখনোই বন্ধ হতে দেবে না। আমার এই নেটের ব্যাগটিও আমি অনেক দিন ধরে ব্যবহার করছি। দেখুন, এটি এখনও পর্যন্ত নষ্ট হয়নি। তাই আমি আর নতুন করে এই কন্টেইনারে কোনো নেটের ব্যাগ ব্যবহার করব না। আপনারা যখন নতুন করে এই বালতি বা দুটি কন্টেইনার ব্যবহার শুরু করবেন, তখন অবশ্যই একটি নেটের ব্যাগ বালতিটি ফুটো করার পরে এর উপরে দিয়ে দিবেন। আমার হাতে বাজারের একটি নেটের ব্যাগ রয়েছে। আপনারা যখন উপরের বালতিটি ফুটো করবেন, তারপরে এই ধরনের একটি ব্যাগ সংগ্রহ করে এই বালতির উপরে জাস্ট সোজা করে বসিয়ে দিবেন। ব্যাস, হয়ে গেল আপনাদের ফিল্টার তৈরি করা। আর উপরের নীল রঙের এই বালতিতে আপনাদের আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আরও কয়েকটি ফুটো আপনাদের নিচে করার পাশাপাশি বালতির পাশ দিয়ে উপরের দিকে করে নিতে হবে। এখানে আমি প্রায় 7 থেকে 8টি ফুটো করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন নীল রঙের বালতির উপরের অংশে কয়েকটি ফুটো করা আছে আমার, ছোট ছোট ফুটো। আপনারা এমনভাবে ফুটোগুলো করবেন, আর এমন জায়গায় ফুটোগুলো করবেন যেন বালতিটি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরও এই ফুটোগুলো বন্ধ না হয়ে যায়। এই তরল সারটি যে উপাদান দিয়ে তৈরি হবে সেটি হচ্ছে রান্নাঘরের ফেলে দেওয়া অবশিষ্টাংশ। সেটি হতে পারে কলার খোসা, পেঁয়াজের খোসা, বা যে কোনো ফলমূলের ফেলে দেওয়া অংশ, পচে যাওয়া অংশ। প্রতিদিন বা একদিন পর পর আপনাদের যতটুকু পরিমাণেই রান্নাঘরে এই বর্জ্যগুলো পাওয়া যাবে আপনারা অ্যাড করতে থাকবেন। তবে এর সাথে কোনো ধরনের পানি অ্যাড করা চলবে না। এটা থেকেই অটোমেটিক্যালি আপনার পচে যেয়ে তরল সার তৈরি হবে। তবে এক্ষেত্রে কিছু জিনিস অবশ্যই লক্ষণীয়, যেমন রান্না করা কোনো মাংস বা কোনো ধরনের মাছ আপনারা এর মধ্যে দেবেন না। এছাড়া সিদ্ধ করা ডিমও এর মধ্যে দেওয়া যাবে না। আর এছাড়া তেমন কোনো বিধিনিষেধ নেই। একটি জিনিস স্মরণ রাখতে হবে, সেটি হচ্ছে ডিমের খোসা এবং লেবুর খোসা, এই জাতীয় জিনিসগুলো কিন্তু পচতে কিছুটা বেশি সময় লাগে। তবে আপনারা চাইলে এগুলোও ব্যবহার করতে পারেন। আমি যেমন ডিমের খোসা এর মধ্যে ব্যবহার করি, আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে পেঁয়াজের খোসা আছে, তারপর কাঁচকলা থেকে শুরু করে যে কোনো কিছুই আপনারা এর মধ্যে দিতে পারবেন। এছাড়া যে কোনো শাকসবজির বেঁচে যাওয়া অংশ আপনারা এর মধ্যে ব্যবহার করতে পারবেন। এবং এর সাথে আরেকটি বিশেষ জিনিস আপনারা অ্যাড করতে পারেন, সেটি হচ্ছে আপনাদের চায়ের পাতা, যেগুলো আপনারা অলরেডি দেখা যাচ্ছে চা ছাকার পরে রয়ে যাচ্ছে, সেই চায়ের পাতাগুলো আপনারা কিছুটা শুকিয়ে নিয়ে অথবা ভেজা অবস্থাতেই এর মধ্যে অ্যাড করে দিবেন। তবে লক্ষ্য রাখবেন চায়ের পাতার মধ্যে যেন চিনি মেশানো না থাকে। এবং আরেকটি বিষয় বলে রাখা ভালো, এর মধ্যে আপনারা দুধ দিয়ে তৈরি করা কোনো ধরনের খাবার অ্যাড করা যাবে না। আর চেষ্টা করবেন বিভিন্ন ভ্যারাইটির যে জিনিসগুলো আপনাদের রান্নাঘর থেকে ফেলে দিচ্ছে সেগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার জন্য, কারণ প্রতিটা জিনিসে বিভিন্ন ধরনের উপাদান থাকে। সেই উপাদানগুলোই কিন্তু পচে ব্যাকটেরিয়ার সংস্পর্শে এসে আপনার জন্য তরল সারগুলো তৈরি হতে থাকবে। এবং অটোমেটিক্যালি আপনার উপরের বালতি, যে বালতিতে আপনারা এই সবজি বা খোসাগুলো দেবেন, সেই বালতিতে পচে যে পানি আকারে বা তরল আকারে নিচের কন্টেইনারে জমা হতে থাকবে। আপনারা যেদিন থেকে রান্নাঘরের এই বর্জ্যগুলো উপরের বালতিতে ফেলতে থাকবেন, তার ঠিক 10 থেকে 7 দিন পর আপনারা নিচের বালতিতে রেডিমেড তরল সারটি পাবেন, যা তখন থেকে আপনারা গাছে ব্যবহার করতে পারবেন। আরেকটি বিষয়, আপনাদের মনে হতে পারে যে 3-4 দিন বা 5-7 দিনের মধ্যেই এই বালতিটি ভরে যাওয়ার কথা।
কিন্তু আসলে আপনারা যতই ফেলবেন ততই দেখবেন আস্তে আস্তে এই লেয়ারটি নিচের দিকে চলে যাচ্ছে এবং বালতিটি ফাঁকা হতে থাকবে। কারণ এই যে অংশগুলো দিচ্ছেন আপনি এগুলো কিন্তু পচনশীল এবং এগুলো খুব দ্রুত পচে তরলগুলো তৈরি হতে থাকবে এবং পচার পরে কিন্তু পরিমাণেও কমে যাবে। তবে একটা সময় যে আপনারা দেখবেন বালতিটি অনেকটাই ভরে গিয়েছে এবং সেটি হতেও কিন্তু আপনাদের 1 থেকে 1.5 মাস পর্যন্ত সময় লেগে যাবে। আর আরেকটি কাজ সবসময় করতে হবে, সেটি হচ্ছে বালতিটি এভাবে করে ঢেকে দিতে হবে। এতে কিন্তু বৃষ্টির পানিও প্রবেশ করতে পারছে না। বালতির উপরের যে ঢাকনাটা আপনারা দিচ্ছেন এটিতে আসলে বেশ কয়েকটি আপনারা সুবিধা পাবেন। আর সেটি হচ্ছে প্রথমত এর থেকে কোনো ধরনের দুর্গন্ধ চারপাশে ছড়াবে না এবং আরেকটি বড় সুবিধা হচ্ছে এর ভেতরে কোনো ধরনের মাছি পোকা ভেতরে যে ডিম পাড়তে পারবে না। আর এর ভেতরে যে ব্যাকটেরিয়ার সংস্পর্শে পোকা তৈরি হবে সেগুলো না হলে বালতি বেয়ে উপরের দিকে উঠে আসে, মুখ বন্ধ থাকলে সেই সমস্যাও হবে না। তবে আপনারা বালতির পাশে যে ফুটোগুলো করেছিলেন এই ফুটোগুলো করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অক্সিজেনের নিয়মিত সাপ্লাই হতে থাকবে এবং এই অক্সিজেনের সংস্পর্শে এসে ব্যাকটেরিয়া জন্ম নেবে এবং ম্যাগট তৈরি হবে, যেটি এগুলোকে পচাতে সাহায্য করবে। আমি আমার এই বালতিতে দীর্ঘদিন যাবৎ এই রান্না করার অবশিষ্টাংশ ব্যবহার করে যাচ্ছিলাম এবং এক সময় আমি এটিতে আর বর্জ্য দেয়া বন্ধ করে দিই। এর 3 মাস পর যখন আমি এই বালতিটি খুলি তখন দেখা যায় যে নিচে আমার তরল সার তো জমা হয়ে আছেই, কিন্তু উপরের কন্টেইনারে এক ধরনের জৈব সারও প্রস্তুত হয়ে আছে। এটি সেই সবজির খোসা, কলার খোসা বা যেগুলো আমি দিয়েছিলাম উপরের বালতিতে তার থেকে তৈরি হওয়া একটি সার। আপনারা এটিকেও সার হিসেবে মাটির সাথে মিশিয়ে দিতে পারবেন। এটি খুব ভালো মানের একটি কম্পোস্ট তৈরি হয়ে আছে, যেটি আপনার জন্য অটোমেটিক্যালি বালতিতে রেডি হয়ে থাকবে। আপনাদের যদি আমি দেখাই এটি কতটা আকারে গুঁড়ো হয়ে যায়, কতটা সহজেই আপনারা মাটিতে মেশাতে পারবেন, আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন। তার মানে দাঁড়াচ্ছে আপনারা এই বালতিটি বা এই প্রসেস থেকে কিন্তু অটোমেটিক্যালি একটি কিচেন কম্পোস্টও পেয়ে যাচ্ছেন, যেটিতে গাছের জন্য প্রয়োজনীয় সকল উপাদানই বিদ্যমান থাকবে। এই তরল সারটি খুবই শক্তিশালী একটি সার। আমি এটি এই বোতলে এবং বিভিন্ন ধরনের কন্টেইনারে পরবর্তীতে সংরক্ষণ করে রাখি এবং এই তরল সারটিতে জৈব উপাদান, গাছের জন্য প্রয়োজনীয় সকল ধরনের জৈব উপাদানই আপনারা পেয়ে যাবেন। পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, সালফার ও গাছের জন্য অন্যান্য প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্টস যা যা দরকার সেগুলো এর মধ্যে বিদ্যমান রয়েছে। যেমন আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমি পেঁয়াজের খোসা দিয়েছি, যেটার মধ্যে পটাশিয়াম রয়েছে, কলার খোসায়ও পটাশিয়াম রয়েছে, পেঁয়াজের খোসায় যেমন সালফার, ফসফরাস এগুলোও বিদ্যমান পাওয়া যায় প্রচুর পরিমাণে। চায়ের পাতা থেকে আলাদাভাবে আপনারা নাইট্রোজেন পেয়ে যাবেন এবং অন্যান্য খোসাগুলো থেকেও বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস পেয়ে যাবেন। এই তরল সারটি যেহেতু অনেক শক্তিশালী একটি সার, তাই সরাসরি এটি গাছে প্রয়োগ করা যাবে না। এটি 1 লিটার এই তরল সারের সাথে আরও 10 লিটার পরিষ্কার পানি যোগ করে তারপর গাছে প্রয়োগ করতে পারবেন। আর এটি 10 থেকে 15 দিন পর পর আপনারা গাছে প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাবেন। আর এই তরল সারটি আপনারা যত সংরক্ষণ করে রেখে দিবেন, তার মানে আপনারা বোতলে ভরে চাইলে এটি দিনের পর দিন রেখে দিতে পারবেন এবং পরবর্তীতে যে ব্যবহার করতে পারবেন। এই সারটি যত পুরাতন হবে তত বেশি শক্তিশালী হবে। সুতরাং এই সারটি ব্যবহার করাও দেখুন খুব সহজ। আপনার পানির সাথে এভাবে মিশিয়ে নিয়ে আপনার যে কোনো গাছে এটি প্রয়োগ করতে পারবেন। স্পেশালি ফল গাছ, সবজি গাছ সহ যে কোনো ধরনের গাছে আপনারা ব্যবহার করতে পারবেন। এই তরল সারটি গাছে এমনভাবে প্রয়োগ করবেন যেন এর পানিটি মাটির নিচ পর্যন্ত যেয়ে পৌঁছায়।
এই সারটি যেহেতু কন্টেইনারে সংরক্ষণ করে আপনারা দিনের পর দিন গাছে ব্যবহার করতে পারছেন, সেহেতু আপনাদের আর কোনো বাহির থেকে কোনো জৈব সার কিনে আনতে হচ্ছে না। আর আপনারা তৈরি করা যে বালতি দুটি আছে সেটি একটি ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। আর এছাড়া আর কোনো বাড়তি ঝামেলাই আপনার করতে হচ্ছে না। অন্যান্য কম্পোস্ট সারের তুলনায় এই তরল সারটি যেহেতু দ্রুত মাটির সাথে মিশে যেতে পারে এবং গাছ খুব ভালোভাবে এর থেকে জৈব উপাদানগুলো গ্রহণ করতে পারে, তাই এই সারটিকে আমি সব দিক বিবেচনায় সেরা সারই বলবো। আর আরেকটি বিষয়, কম্পোস্ট সার যখন আপনারা মাটির সাথে মিশিয়ে দিয়ে ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে আপনার ছোট টবটি বা ড্রামটি আস্তে আস্তে ভরে যেতে থাকবে। আর তরল সারের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হবে না। ধন্যবাদ সবাইকে। যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।